প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা শত শত বছরের আগের এক রহস্যময় জাহাজ পাওয়া গেল, যা থেকে উদ্ধার হয়েছে সোনার আংটি, রত্নখচিত বেল্ট, স্বর্ণমুদ্রা সহ অমূল্য সব প্রত্ন নিদর্শন। প্রত্নতাত্ত্বিকদের দাবি এটি হতে পারে ভূমধ্যসাগরে সবচেয়ে সমৃদ্ধ বাইজেন্টাইন জাহাজডুবি। ক্রোয়েশিয়ার দক্ষিণ উপকূলের ম্লিয়েত দ্বীপের কাছে অ্যাড্রিয়াটিক সাগরের তলদেশে আবিষ্কৃত হয়েছে প্রায় 1300 বছর আগের একটি বাইজেন্টাইন জাহাজডুবির অসাধারণ সব নিদর্শন। এক দশকেরও বেশি সময় ধরে চলা সাগরতলের খনন কাজের ফলাফল প্রথমবারের মতো প্রকাশ করেছেন প্রত্নতাত্ত্বিকরা। জাহাজ থেকে উদ্ধার হওয়া নিদর্শনের সূত্র ধরে তারা বলছেন, জাহাজটি সপ্তম অথবা অষ্টম শতাব্দীর এবং এটি সাধারণ কোনো বাণিজ্যিক জাহাজ ছিল না। আর এই জাহাজে উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে হেরাক্লিয়াস রাজবংশের 4 সম্রাটের আমলের স্বর্ণমুদ্রা, রুবি, পান্না ও মুক্তাখচিত সোনার বকলস, সম্রাটের প্রতিকৃতি খোদাই করা একটি স্বর্ণের সিগনেট রিং, সূক্ষ্ম ওজন মাপার দাঁড়িপাল্লা এবং পারদ। ক্রোয়েশিয়ান কনজারভেশন ইনস্টিটিউটের আন্ডার ওয়াটার আর্কিওলজি বিভাগের গবেষণায় এসব তথ্য জানা যায়। সম্রাটের প্রতিকৃতি খোদাই করা সোনার আংটি থেকে ধারণা করা যাচ্ছে জাহাজে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা, অভিজাত ব্যক্তি বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ভ্রমণ করছিলেন। গবেষকদের ধারণা, জাহাজটিতে একজন স্বর্ণকারও ছিলেন, কারণ সেখানে পাওয়া পারদ, সূক্ষ্ম ওজন মাপার যন্ত্র এবং স্বর্ণালঙ্কার তৈরির বিভিন্ন উপকরণ সেই ইঙ্গিতে দিচ্ছে। 2015 সালে প্রথম এই জাহাজডুবি সন্ধান পাওয়া যায়। এরপর থেকে ধাপে ধাপে চলছে খনন কাজ। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন 600 গ্রামের বেশি। তার ভাষায় ভূমধ্যসাগরের কোনো জাহাজডুবি থেকে এত পরিমাণ স্বর্ণ এর আগে কখনো পাওয়া যায়নি। Od početka, što je nama zapravo arheolozima Polonima dalo jedinstvenu priliku, je riječ o nedevastiranom nalazištu. গবেষকদের মতে এটি একটি অক্ষত প্রত্নতাত্ত্বিক স্থান, যা খুবই বিরল এবং ইতিহাস জানার জন্য অমূল্য সুযোগ এনে দিয়েছে। সপ্তম থেকে অষ্টম শতকের এই সময়কার জাহাজডুবির সন্ধান অত্যন্ত বিরল। তাই রোমান সাম্রাজ্যের পতন এবং মধ্যযুগে রূপান্তরের ইতিহাস বুঝতে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই জাহাজ শুধু স্বর্ণ সম্পদের ভাণ্ডারই নয়, বরং বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ অধ্যায়, ভূমধ্যসাগরের বাণিজ্য পথ এবং মধ্যযুগের সূচনাকালীর ইতিহাস বোঝার এক অসাধারণ জানালা হয়ে উঠেছে। ভাবুন তো, অলিম্পিকের স্কি জাম্পের খাড়া ঢাল বেয়ে নিচে নামছেন একজন সাইকেল আরোহী, তাও আবার সামনের এক চাকার উপর ভর করে সম্পূর্ণ উল্টো দিকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও জাপানের টোমোটি নিশিকুবো সেটাই করে গড়েছেন একসঙ্গে 2টি গিনেস বিশ্ব রেকর্ড। জাপানের নাগানোতে অবস্থিত হাকুবা স্কি জাম্প স্টেডিয়ামে এই দুঃসাহসিক কীর্তি দেখান ট্রায়ালস বাইক রাইডার টোমোমি নিশিকুবো। তিনি প্রায় 136.6 মিটার দীর্ঘ খাড়া ঢাল বেয়ে নেমেছেন বাইকের শুধু সামনের চাকার উপর ভর করে, তাও আবার উল্টো দিকে চালিয়ে। ঢালের সর্বোচ্চ খাড়া ভাব ছিল 37.5 ডিগ্রি। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি একই সঙ্গে 2টি গিনেস বিশ্ব রেকর্ড গড়েন সবচেয়ে খাড়া ঢালে এবং সবচেয়ে দীর্ঘ দূরত্বে উল্টো দিকে এক চাকার বাইক চালানোর রেকর্ড।
and I was like, okay, let's do my favorite trick. এই চ্যালেঞ্জ আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। স্কি জাম্পের মতো জায়গায় আমার সবচেয়ে প্রিয় কৌশলটি দেখানোর সিদ্ধান্ত নেই। স্কি জাম্পারদের জন্য এই ঢাল খুব পিচ্ছিল, কিন্তু আমার দরকার ছিল ঠিক উল্টোভাবে গ্রিপ আর ধীরে নিচে নামা। কঠিন চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি, তাই ভাবলাম এটিই হবে বিশ্বের প্রথম এমন কীর্তি, আর শেষ পর্যন্ত সেটাই করতে পেরেছি। I want to go down as slow as possible. এই রেকর্ড কিন্তু একদিনে আসেনি। 2024 সালে প্রথম স্কি জাম্প ভেন্যু দেখার পর থেকেই প্রস্তুতি শুরু করেন নিশিকুবো। 2025 সালে প্রথম 35টি চেষ্টাই ব্যর্থ হয়, তবে হাল ছাড়েননি তিনি। অনুশীলনের জন্য তৈরি করেন স্কি জাম্পের মতো 10 মিটার দীর্ঘ একটি প্রতিরূপ ঢাল। সেখানে অসংখ্যবার অনুশীলন করে ঠিক করেন কত গতিতে নামলে টায়ারের সঙ্গে ঢালের যথেষ্ট গ্রিপ তৈরি হবে। অবশেষে 2026 সালে দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই আসে সাফল্য। ঘণ্টায় 60 কিলোমিটারেরও বেশি গতিতে প্রায় 35 সেকেন্ড ভারসাম্য ধরে রেখে সম্পন্ন করেন পুরো যাত্রা। রেকর্ড গড়ার মুহূর্তে উপস্থিত প্রোডাকশন টিম ও পরিবারের সদস্যরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। অসম্ভবকে সম্ভব করার গল্পই যেন টোমোমি নিশিকুবোর এই বিশ্ব রেকর্ড। সাহস, ধৈর্য আর নিরন্তর অনুশীলন থাকলে সবচেয়ে খারাপ পথও যে জয়ের মঞ্চ হয়ে উঠতে পারে, সেটাই আবারও প্রমাণ করলেন এই জাপানি রাইডার। জঙ্গলে আছে এমন এক কুকুর যাকে চোখে দেখা যেন অলৌকিক ঘটনা, তাই নাম তার গোস্ট ডগ বা ভূত কুকুর। বহু বছর ধরে রহস্যে ঘেরা এই বিরল প্রাণীর নতুন ভিডিও ও হাজারো ছবি প্রকাশ পেয়েছে এক গবেষণায়। দক্ষিণ আমেরিকার অ্যামাজন অরণ্যে বসবাসকারী শর্ট ইয়ার্ড ডগ বা ছোট কানওয়ালা বন্য কুকুরকে ঘিরে এবার মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। বলিভিয়ার মাদিদি ন্যাশনাল পার্কে ক্যামেরার ট্যাপে ধারণ করা শত শত ছবি ও ভিডিও বিশ্লেষণ করে গবেষকরা প্রাণীটির আচরণ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। 2001 থেকে 2024 সালের মধ্যে বলিভিয়া ও পেরুর সংরক্ষিত বনাঞ্চলে পরিচালিত 34টি ক্যামেরা ট্র্যাপ জরিপে সংগ্রহ করা হয় 4,635টি ছবি এবং 594টি স্বতন্ত্র উপস্থিতি রেকর্ড। Ese perro que en castellano le decimos el perro. আমরা একে গোস্ট ডগ বলি, কারণ এটি এমন একটি প্রাণী যাকে খুব কম মানুষই সরাসরি দেখার সুযোগ পেয়েছে। আমাদের গবেষণায় দেখা গেছে এটি ধারণার মতো এতটা বিরল নয়, তবে মানুষের চোখে ধরা পড়ে খুব কম। Podemos mostrar que গবেষণায় দেখা গেছে এই প্রাণীটি গভীর অরণ্যে থাকতে পছন্দ করে। ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর হওয়ায় মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত আড়ালে চলে যায়। এটি পুরোপুরি নিশাচর নয়, বরং দিনের আলোতেও চলাফেরা করে, তবে সবচেয়ে বেশি সক্রিয় থাকে ভোর ও সন্ধ্যার সময়। tiene un estilo de vida que no revela, no es que এরা এমনভাবে জীবনযাপন করে যে সহজে নিজেদের প্রকাশ করে না। গভীর বনের ভেতরে থাকে এবং তীক্ষ্ণ ঘ্রাণ শক্তির কারণে মানুষকে এড়িয়ে চলতে পারে। এমনকি স্থানীয়রা প্রাণীটির কথা জানেন, কিন্তু খুব কমই একে দেখেছেন। capaz de esconderse. গবেষকদের তথ্য অনুযায়ী শর্ট ইয়ার ডগ সাধারণত একাই চলাফেরা করে। প্রায় 600টি রেকর্ডের বেশিরভাগই ছিল একক প্রাণীর উপস্থিতি। এদের বিচরণ ক্ষেত্র গড়ে প্রায় 10 বর্গ কিলোমিটার এবং সংরক্ষিত বনাঞ্চল এবং আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষিত এলাকায় এদের সংখ্যা তুলনামূলক বেশি পাওয়া গেছে। দীর্ঘদিন ধরেই লাতিন আমেরিকার সবচেয়ে রহস্যময় বন্যপ্রাণীদের একটি হিসেবে পরিচিত ছিল এই ভূত কুকুর। নতুন এই গবেষণা শুধু প্রাণীটির রহস্যই কিছুটা উন্মোচন করেনি, বরং অ্যামাজনের সংরক্ষিত বনাঞ্চল রক্ষার গুরুত্ব নতুন করে সামনে এনেছে। আপনার পোষা কুকুরটি কি ভাবছে? সে কি খুশি নাকি কোনো কষ্ট লুকিয়ে রেখেছে? এসব প্রশ্নের উত্তর মিলছে ট্যারট কার্ডের শরণাপন্ন হয়ে।
অবাক লাগলেও দক্ষিণ কোরিয়ায় সেটাই এখন নতুন বাস্তবতা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অভিজাত গ্যাংনাম এলাকার একটি ভাগ্য গণনার পার্লারে প্রতিদিনই ভিড় করছেন পোষ্য প্রাণীর মালিকরা। তবে এখানে মানুষ নয়, ট্যারোট কার্ড বেছে নিচ্ছে কুকুর, বিড়াল, এমনকি কচ্ছপ ও সরীসৃপও। পার্লারের মালিক ও ট্যারোট রিডার হোয়াং সু কিং প্রথমে টেবিলে বিশেষভাবে তৈরি করা ট্যারোট কার্ড ছড়িয়ে দেন। এরপর পোষ্য প্রাণীটি নিজের ঘ্রাণ শক্তি ব্যবহার করে অথবা থাবা দিয়ে কিছু নির্দিষ্ট কার্ড স্পর্শ করে। সেই কার্ডগুলোর অর্থ বিশ্লেষণ করে তিনি মালিকদের জানান প্রাণীটির সম্ভাব্য অনুভূতি বা মানসিক অবস্থা। উদ্ধার করা এই কুকুরটির মালিক রিউ সু মিং। 후각을 통해서 어떤 부분에 대해서 다리를 얹거나 아니면 তার কুকুরটির অতীত জীবনে ট্রমা ছিল, তাই সে কি অনুভব করে, সব সময় তার পাশে থাকা কি তাকে ক্লান্ত করে তোলে, এসব জানতে চেয়েই তিনি ট্যারোট রিডিং করাতে এসেছেন। 같이 살면서 그들과의 관계에서 অন্যদিকে খান নামের আরেক কুকুরের মালিক আহ ইয়ে জু প্রতি সেশনের জন্য নেওয়া হয় 20,000 কোরিয়ান ওন, অর্থাৎ প্রায় $14 তার দাবি একবার যারা আসেন তারা সাধারণত আবারও ফিরে আসে। হোয়াং সু কিং এর দাবি প্রাণীরা তাদের ঘ্রাণ শক্তি বা স্পর্শের মাধ্যমে কার্ড নির্বাচন করে। সেই নির্বাচন থেকেই তিনি প্রতীকগুলোর অর্থ বিশ্লেষণ করেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, যদি কোনো প্রাণী তলোয়ারের প্রতীকযুক্ত কার্ড বেছে নেয় তবে সেটি শারীরিক অসুস্থতা বা জয়েন্টের ব্যথার ইঙ্গিত হতে পারে। দক্ষিণ কোরিয়ায় পোষ্য প্রাণী পালনের হার দ্রুত বাড়ছে। সরকারি জরিপ অনুযায়ী 2010 সালে যেখানে 17.4% পরিবারে পোষ্য ছিল, বর্তমানে সেই হার বেড়ে প্রায় 29.2% পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশগুলোর একটি হওয়ায় অনেক মানুষ সন্তান নেয়ার পরিবর্তে পোষ্য প্রাণীকেই পরিবারের সদস্য হিসেবে বেছে নিচ্ছেন। ফলে তাদের অনুভূতি বোঝার আগ্রহও বাড়ছে। তবে পেট ট্যারোটের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে বিতর্ক রয়েছে। এটি মূলত বিশ্বাস নির্ভর একটি পদ্ধতি, যার কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তবুও অনেক পোষ্যপ্রেমীর কাছে এটি তাদের প্রিয় সঙ্গীর সঙ্গে আবেগের বন্ধন আরও গভীর করার এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে। জন্মদিন মানেই কেক, উপহার আর আনন্দ উৎসব। তবে জন্মদিনের আয়োজন যদি হয় দুটি দৈত্যাকার পান্ডার, তাহলে সেটি হয়ে ওঠে আরও ব্যতিক্রমী। চীনের এক চিড়িয়াখানায় এমনই এক জন্মদিনের আয়োজনে ভিড় করেছে হাজারো দর্শনার্থীরা। এদিকে ইংল্যান্ডের এক চিড়িয়াখানায় জন্ম নিয়েছে বিরল প্রজাতির উত্তর আফ্রিকান সিংহের 5টি শাবক। জন্মের পর থেকেই তাদের প্রতিটি মুহূর্ত ধরা হয় একটি গোপন ক্যামেরায়। দক্ষিণ পশ্চিম চীনের চংকিং চিড়িয়াখানায় ধুমধাম করে উদযাপন করা হয়েছে দৈত্যাকার পান্ডা যমজ ইউকে ও ইউআই এর 4র্থ জন্মদিন। বিশেষ এই আয়োজন উপলক্ষে পান্ডাদের আবাস সাজানো হয় ফুলের তোরণ দিয়ে, তৈরি করা হয় বরফের স্লাইড, আর জন্মদিনের জন্য ছিল ফল ও সবজি দিয়ে বানানো বিশেষ কেক। ভাই ইউকে আর বোন ইউআই নিজেদের মতো করে কেক উপভোগ করে, বরফে গড়াগড়ি খেলে আর দুষ্টুমিতে মাতিয়ে তোলে পুরো পরিবেশ। ইউআই এর জন্য ছিল বাড়তি চমক। জন্মদিনের উপহার হিসেবে তাকে দেয়া হয় একটি বাঘের আকৃতির নরম খেলনা।
প্রিয় পান্ডা যমজের জন্মদিন উদযাপন করতে সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। তাদের কাণ্ডকারখানা দেখে আনন্দে মেতে ওঠেন শিশু থেকে বড় সবাই। আজ ইউকে আর ইউআই এর চতুর্থ জন্মদিন। আমি চাই ওরা সবসময় সুস্থ, সুন্দর আর আনন্দে বেঁচে থাকুক। ইউআইকে কেক খেতে আর বরফে খেলতে দেখলে খুব ভালো লাগে। ওকে ভীষণ মিষ্টি লাগছিল। ইউকে আর ইউআই দুইজনকেই জন্মদিনে অনেক শুভেচ্ছা। দৈত্যাকার পান্ডা বিশ্বের সবচেয়ে প্রিয় ও সংরক্ষিত বন্যপ্রাণীদের একটি। আর ইউকে ও ইউআই এর জন্মদিনের এই আনন্দঘন আয়োজন আবারও প্রমাণ করল এই আদুরে প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসার কোনো কমতি নেই। কেক ও বরফের খেলাধুলা আর দর্শনার্থীদের শুভেচ্ছায় মুখর এই জন্মদিনের উৎসব চংকিং চিড়িয়াখানায় এনে দিয়েছে এক আনন্দময় পরিবেশ, যা পান্ডা প্রেমীদের জন্য হয়ে থাকবে স্মরণীয় একদিন। ইংল্যান্ডের উইভসনের চিড়িয়াখানার সিংহী ওয়াকা গত 23 জুন জন্ম দিয়েছে 5টি সুস্থ শাবকের। জন্মের পর থেকেই মা ও সন্তানদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিড়িয়াখানার কামব্যাক নামে পরিচিত গোপন ক্যামেরায় ধরা পড়েছে হৃদয় ছোঁয়া সব দৃশ্য। কখনো শাবকদের বুকের কাছে আগলে রেখেছে ওয়াকা, কখনো তাদের পরিষ্কার করছে, আবার কখনো দুধ পান করাচ্ছে। বিশ্বজুড়ে এই বিরল উপপ্রজাতির সংখ্যা খুবই সীমিত, তাই প্রতিটি নতুন শাবকের জন্ম শুধু চিড়িয়াখানার জন্য নয়, আন্তর্জাতিক সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মায়ের স্নেহ আর 5টি ছোট্ট শাবকের দুষ্টু মিষ্টি মুহূর্ত ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। একই সঙ্গে এই জন্ম নতুন করে আশা জাগাচ্ছে বিলুপ্তির ঝুঁকিতে থাকা উত্তর আফ্রিকান সিংহ সংরক্ষণের ভবিষ্যৎ নিয়ে। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 15 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।